জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান। নাজমুল হক প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, জি, অভিনন্দন। যে বিষয়টি প্রথমেই আলোচনা করতে চাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার প্রতিক্রিয়া। জামাতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে আপনার প্রতিক্রিয়া। না, অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আপনি যে বিষয়টা জানতে চেয়েছেন দেশবাসীর কাছ থেকে, একটা মারাত্মক উৎকণ্ঠা, একটা প্রশ্ন যে আসলে মানে অপ্রত্যাশিত আমাদের কাছে এটা আর কি, এই ধরনের একটা রায়। তারপরে যেহেতু কোর্টের রিভিউর মাধ্যমে এটা হয়েছে, তাই না, সেই সম্পর্কে তো কোর্টে কথা বলা যায় না। কিন্তু বলবো যে এটা প্রত্যাশিত ছিল না আর কি, এটুকুই বলতে চাই। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের যে মানুষ যারা একাত্তর দেখেছে, করেছে, যাদের তারা দেখেছে ওই সময় জামাতের ভূমিকাটা কি ছিল। এবং জামাত সত্যি সত্যি অক্সিলারি ফোর্স হিসাবে, এবং মুসলিম ছিল কিন্তু মুসলিম এইভাবে ছিল না, অক্সিলারি ফোর্স হিসাবে বিভিন্ন বাহিনী গঠন করে পাকিস্তান আর্মির সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে লড়াই করেছে। এবং সেই সময় গণহত্যা সংঘটিত হয়েছে, ধর্ষণ হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলি হয়েছে। এবং যখন সারেন্ডার করে 71 সালে এই ঢাকার মাঠে নিয়াজিরা জাবজি সিং অরোরার কাছে, না সেখানটা কিন্তু সারেন্ডার দলিলে কিন্তু সেখানটায় নট অনলি পাকিস্তানি ফোর্স, সেখানটা কিন্তু অক্সিলারি ফোর্স সম্পর্কে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে সেখানটা, সেই সারেন্ডার যে চুক্তি দলিল, তাই না? তো আজকে এইভাবে এতদিন পরে বিচারটা হয়েছিল, সেই বিচার নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল সেই সময়। তার সঠিকতা ব্যক্তিগতা নিয়ে বা ঠিক কিনা বা নিয়ম মানা হচ্ছে কিনা, আমরা বারবারই চেষ্টা করেছিলাম এবং বিচারটা নিয়মের মধ্যে এবং স্বচ্ছ প্রক্রিয়া হোক। তো আজকে এখানটায় বাকিদের ফাঁসি হয়ে গেছে। এখানটায় বর্তমান রিভিউ হলো, রিভিউর মাধ্যমে সরকার বর্তমান কোর্ট মনে করছে যেটা তাকে ছেড়ে দেওয়া যায়। কিন্তু প্রশ্নটা এই কারণে থেকে যাচ্ছে যে বিগত সময় অনেকেই যারা গ্রেপ্তার ছিলেন বিভিন্ন এরকম সন্ত্রাসী মামলায় বা জঙ্গিবাদী মামলায়, এদেরকে কিন্তু বিনা ইতি ছেড়ে দেওয়া হয়েছে। ফলে জনগণের মধ্যে এই প্রশ্নটা থেকে যাবে আর কি, এই জন্য অপ্রত্যাশিত বলছি এটাকে। ধন্যবাদ। এবং একই সাথে আপনার কাছে আমার প্রশ্ন, যেই মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনালটি গঠিত হলেও 2010 সালে, আমার যদি ভুল না হয়, 9 কি 10 সালে, তো সেই ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের যখন বিচার শুরু হয়, আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাকে সেই ট্রাইব্যুনালেরই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হয়েছে, প্রধান প্রকৌশলী, চিফ প্রসিকিউটর। আবার ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান, যেই জামাতের পরামর্শক ছিলেন, যারা আসামি ছিলেন তাদের আইনজীবীর পরামর্শক ছিলেন, সেই টবি ক্যাডম্যানকেও আবার অন্তর্বর্তী সরকার আসার পরে সেই তাজুল ইসলামের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যদি প্রশ্ন করি আপনার কাছে, আপনি যেহেতু এর মধ্যে উল্লেখ করলেন যে যারা জঙ্গিবাদের সঙ্গে অভিযুক্ত ছিলেন, অনেক ধরনের আসামি যাদের বিচার চলছিল, তারাও খালাস পেয়ে যাচ্ছেন বা জামিন পেয়ে যাচ্ছেন, এবং একই সঙ্গে টবি ক্যাডম্যান এবং তাজুল ইসলামের যে উদাহরণটি দিলাম, এইগুলোর সঙ্গে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? একটা বিষয় হচ্ছে যে আমি ওইভাবে সম্পৃক্ততা দেখছি না। আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই দুজনেই, এই দুজনে ওই সময় একজন আইনজীবী হিসাবে, তাই না, একটা দুঃখ বা ওদের ভাষায় দুঃখ বা একটা যে আইনের চোখে দোষী তাকে তার পক্ষে দাঁড়িয়েছেন, এটা আইনজীবী হিসেবে দাঁড়াতেই পারেন। দাঁড়িয়ে আমি কোনো খারাপ কিছু দেখছি না। তাদের রাজনৈতিক পরিচয় অবশ্যই আছে, বিশেষ করে পাকিস্তান রাজনৈতিক পরিচয় আছে, ছাত্র জীবনে উনি কি করেছেন না করেছেন আছে। আজকের প্রেক্ষাপটে এটা আমরা আলাপ করার চেষ্টা করেছি যে কেন নেওয়া, তাহলে সেক্ষেত্রে বলা হয়েছে যে সরকারের পক্ষ থেকে যে নিশ্চয়ই সে থাকলে এটা এটা কেনা বেচা হবে না, এটা নিরপেক্ষতার সঙ্গে এই বিচারটা সম্পন্ন হবে। আমরাও চাই বর্তমান সময়ে যে বিচারগুলি হবে, যে বিচারগুলি হবে এটা যেন খুব খুব প্রপার হয়তো হয়। কিন্তু একটা বিষয় এখানে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত মামলায় যাদেরকেই মামলায় ঢুকানো হচ্ছে তাকেই হত্যাকাণ্ডে মামলা ঢুকানো হচ্ছে। এই প্রশ্নটা কিন্তু জনমনে রয়ে গেছে। এটা ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি বলছেন যাতে পারচেজ করা না যায়। ছাত্র জীবনের তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, চিফ প্রসিকিউটর, কিন্তু একটা পরিবর্তিত সরকারে, পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় যেই আদালতের আসামি পক্ষের প্রধান প্রকৌশলী ছিলেন, তিনি যদি আবার রাষ্ট্রপক্ষের প্রধান প্রকৌশলী হন, সেটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না? সেটা তো কনফিডেন্স হয়, সেটা কনফিডেন্স হয়। সেই কারণে বলছি যে বিচার প্রক্রিয়া আসলে বোঝা যাবে, তাই না, যেটা আসলে এটার মধ্যে কোনো দূরভিসন্ধি আছে কিনা। এখনই এটা বলার সময় আসেনি বলে মনে করি আমি আর কি। এটা সময় আসলে এটা বলা যাবে।
জি। পৃথিবীতে এখন তো সমস্ত কিছুই ওপেন, তাই না? কোনো কিছু গোপন করে করা যায় না। ফলে সবাই সবাইকে চিনি জানি, তাই না? সময় আসলে বলা যাবে এগুলো। জি। এবং আরো একটি যে বিষয়টি তুমুলভাবে আলোচিত হচ্ছিল মাঝে, আমাদের প্রধান উপদেষ্টা যে একটি মন্তব্য করেছিলেন এটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে, যে রিসেট বাটনে প্রেস করা হয়েছে, এবং সেই রিসেট বাটন নিয়ে অনেকেই তুমুল সমালোচনা করছিলেন যে তিনি আসলে রিসেট বাটন বলতে কি বুঝিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হবে, নাকি বাঙালির হাজার বছর সংগ্রামের ইতিহাস যে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে সেইগুলো মুছে ফেলা হবে, নতুন কোনো কিছু আহ ইতিহাস তো লেখা যায় না, কিন্তু সেই ইতিহাস লেখার চেষ্টা করা হবে কিনা, এইগুলোর সঙ্গে কি আমরা মেলানোর কোনো অবকাশ আছে কিনা, বিষয়টি আজহারুল ইসলামের বিষয়টি? মেলানোর সুযোগ আছে এগুলি সম্পর্কে। এগুলি তো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যাবে, বর্তমান সরকার আওয়ামী লীগের ফ্যাসিজমকে মোকাবেলা করতে গিয়ে বা শেখ হাসিনার সরকারকে মোকাবেলা করতে গিয়ে ওনারা মুক্তিযুদ্ধকে মোকাবেলা করার চেষ্টা করতেছে। এবং এই যে মুক্তিযুদ্ধকে মোকাবেলা করার চেষ্টা করা, মানে বাঙালি জাতির অস্তিত্বটাকে মোকাবেলা করার চেষ্টা করছে বর্তমান সরকার, এবং এর ইতিমধ্যে এর আলামতগুলো খুব পরিষ্কার হয়েছে। এই সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি পাবনায়, ইভেন কি রাজশাহী ইউনিভার্সিটির নাম পরিবর্তন। আজকে বলতে দ্বিধা নেই যে রফিকুল ইসলাম বকুল ভেটার মুক্তিযোদ্ধা, বিএনপি এমপি ছিল, আরো আরো ছিল, আরেকজন ছিল, ওনাদের নামে স্থাপনা ছিল, পরিবর্তন করা হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটিতে সুব্রত খোদা, বিজ্ঞানী আমাদের, তাই না, তার নামে প্রতিবাদ হয়েছে অলরেডি। কারণ এই যে পরিবর্তনগুলি করা হচ্ছে, এই পরিবর্তনগুলি করার থেকে পরিষ্কার হয় যে আসলে সরকারের এখানটায় আমাদের যে অতীত, ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সবটা কিছুকেই একটা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে সরকারের। আপনি জানেন জি। এখানটায় এই মব কালচার, যে কালচারটা মব কালচার এবং মব প্র্যাকটিস যেটা হচ্ছে, এখনো হচ্ছে যেটা, সেটা কিন্তু সেটার উৎপত্তি কিন্তু এই সরকার নিজে করেছেন বঙ্গভবন থেকে, বঙ্গবন্ধু ছবি ভাঙচুর করার মধ্যে দিয়ে। এরপর দেখলাম আমরা 32, এবং এটা কন্টিনিউ করছে এখনো। এই যে সংস্কৃতি সরকার আমদানি করছেন, এর পিছনে অন্য উদ্দেশ্য আছে, যেটা ইতিমধ্যে বিভিন্ন জায়গার নাম পরিবর্তনের মধ্যে প্রকাশিত হয়েছে। আসলে নাম পরিবর্তন কিন্তু সংস্কার না, কিন্তু সরকার সংস্কার নামে এগুলি করছে। এবং আমি তো মনে করছি সরকার এগুলি করার কারণে সরকার আসল কাজ, মুক্তিযুদ্ধ বিরোধী কাজে সরকার প্রণোদিত হয়ে যেগুলি করতেছে, এই কারণে সরকার আসল কাজ করতে পারছেন না। না করতে পারার কারণে সরকার, দেখবেন আমি যদি মিলাই সরকারের বর্তমান কাজগুলিকে, একটু বেশি বলা হবে না নিশ্চয়ই এগুলো সরকার, এই যে বুলডোজার সরকার খুব ভারতীয় আধিপত্যবাদ করে বুলডোজার সংস্কৃতি, যদি আদিত্যনাথের সংস্কৃতিটা, উনি বুলডোজার দিয়ে ভাঙচুর, কোর্টের আদেশ অমান্য করে ভাঙচুর, কোর্ট নিষেধাজ্ঞা, তারপর ভাঙচুর, একই কাজটাই সরকার করলো। জি। বিরাট সম্মেলন করে ফেলুন, বিনিয়োগ করবেন। ডক্টর ইউনূস সাহেব দেখবেন, খুব মজার ঘটনা, লোকজন বলে, পাবলিক বলে এগুলি, কয় শেখ হাসিনা প্লট নিচ্ছে, এটা তো উনি তো নিজে নিজেই তো উনি গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার তো কমায় ফেলে, উনি ওনার সরকারি সেরকম নিজের শেয়ার গ্রামীণ ব্যাংকে বাড়ায় ফেললেন। তো উনি তো স্টার কি যেন একটা আমেরিকান কোম্পানির সেই নেট, ওইটাকে নিয়ে নিলেন। উনি তো ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়ে নিলেন। উনি তো ব্যাংকের ইন্টারেস্ট, মেডিকেল কলেজ, ইসলামিক জাতীয় ইন্টারেস্ট বিশ্ববিদ্যালয়। ঢাকা জি। বিশ্ববিদ্যালয় নিয়ে নিলেন। ওনার নামে যে 600 কত কোটি টাকার যেটা হয়েছিল না, ওটা উনি তুলে ফেললেন। নিজের সবগুলি সুযোগ নেওয়ার পরে উনি এখন কি তড়িঘড়ি করে দিতে যাচ্ছেন কি, ওই যে পোর্ট দিবেন, বন্দর দিবেন, যার কারণে এই পোর্ট বন্ধ সামগ্রিক বিষয়ে জনমনে এই প্রশ্নটা খুব পরিষ্কার হচ্ছে আসলে সব উদ্দেশ্যটা কি। ছোটখাটো বিষয়ে সরকারের কোনো লক্ষ্য নেই, উনি বিগ বিগ প্রজেক্ট করতে যায়। এই যে বিগ বিগ প্রজেক্ট করতে যায়, এর আড়ালে উনি যে রাজনীতিটা করছেন, সেই রাজনীতিটা আমাদের জাতিকে ভাবিয়ে তুলছে যে আসলে ইউনিসেফ দেশে কোথায় নিয়ে যাবেন। আমি এখনো মনে করি সরকারের তহবিল উদয় হোক, এসব না করে আমরা খুব দ্রুত, যদি সরকার যদি এখান থেকে এই যে রাজনৈতিক দলগুলোর যে দাবি, যে রোডম্যাপটা ঘোষণা করে নেবেন, হ্যাঁ 2-1 মাসে যদি রোডম্যাপ ঘোষণা তো অসুবিধা কি, উনি রোডম্যাপ ঘোষণা না করে জনমনের মধ্যে এই প্রশ্নটা, সন্দেহটা আসতেছে যে আমাদের দেশটাকে একটা ত্রিমুখী সংঘাতের দিকে আরাকান নিয়ে ঠেলে না দেয়। আমাদের 10 লাখ 11 লাখ রোহিঙ্গা পাঠানোর নাম নাই, উনি ওখানটা করিডোর করবেন ত্রাণ দেওয়ার জন্য। বলেন তো, গোটা বিশ্বে জাতিসংঘ কোথাও ত্রাণ পাঠাতে চাইলে ওটা কি কোনো চুক্তি করতে হয়? যে কোনো জায়গায় পাঠাতে পারে, যে কোনো জায়গায় পারে। আমাদের রোহিঙ্গাদের পাঠানো নিয়ে কোনো উচ্চবাচ্য নাই, একটা ফলস একটা বাজারে কথা, কি 1,80,000 যাবে। আর রোহিঙ্গা আরাকানের তো 80 ভাগ তো আরাকান আর্মির দখলে, 20 ভাগ আছে জি। বার্মার সরকারের দখলে। এখান থেকে আপনি একটা করিডোর দিতে যাচ্ছেন, তো মুভ কি মুভ করবো? ত্রাণ, ত্রাণ মুভ করার জন্য জাতিসংঘ তো কোনো করিডোর লাগে না ভাই। তাহলে আজকে এই সামগ্রিক বিষয়ে ওনার সমস্ত কর্মকাণ্ড জনগণের মধ্যে প্রশ্ন তুলছে। উনি না সংস্কার না ভোট, উনি কোনোটাই উনি করতে পারবেন না। ওনার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে বা ভিন্ন কোনো জায়গায় চুক্তিবদ্ধ উনি, এটা পাবলিক মনে করছে।
এই জায়গা থেকে সরকারের সরে আসা উচিত বলে আমি মনে করি। করে আসা উচিত। আপনারা বলছেন, পরামর্শ দিচ্ছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দাবি করছেন, 9.5 মাস হয়ে গেল, কোনো ধরনের মানে তাদের কোনো টনক নড়ছে না। কিন্তু যদি সরে না আসে, যদি এই এই ধারাটি চলতে থাকে, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, কিংবা মার্কিন মার্কিন স্বার্থ উদ্ধারের যে একটি চেষ্টা, এইগুলো যদি অব্যাহত থাকে, এর আফটার ইফেক্টটা কি? অথচ সরকারের পক্ষ থেকে সরকারের উপদেষ্টা বৃন্দ কেউ কেউ 5 বছর থাকার, কেউ কেউ দরকার ওনাকে আরো অধিক সময়ের জন্য ইত্যাদিতে স্লোগান তুলতেছেন। এই সামগ্রী এবং ওনার যে দল বা ওনার দল বলবো এই কারণে, নতুন যে দল সেই দলের নিবন্ধন নাই, গঠনতন্ত্র ঘোষণা নাই, এখনো প্রত্যেক মিটিং এ ওনার সঙ্গে থাকে, ওনাদেরকেই বলে উনি পদত্যাগ করতে চান বা না চান। এটা জনগণের মধ্যে একটা এই যে মিথ্যা আশ্বাস ফুল দিয়েছেন, আমি মনে করি এটা খুবই কি বলা যায় যে অনাকাঙ্ক্ষিত। তাহলে আপনি এখন এখন বলতে পারবেন, হয়তো আমরাও বলতে পারবো যে তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে সমস্ত জনগণ অংশ নিয়ে খুশি উঠতেছে, কিন্তু এটা আউটবার্ড বাংলাদেশে কিভাবে হয়, কখন হয়, এটা আমরা জানি। এটা যেমন জোয়ার ভাটার দেশ, ফলে এই দেশে কখন কি হয় এটা আমরা জানি, বা এখানকার রাজনৈতিক শক্তি সমূহ যুক্ত হয়। আজকে আমি এখনো মনে করছি বর্তমান সরকারের এই সমস্ত বিষয় থেকে নিজেকে দ্রুত প্রত্যাহার করা উচিত। প্রত্যাহার করে উনি যেই লক্ষ্যে এখানটায় বাংলাদেশের এই পরিবর্তনটা হয়েছে, সেই লক্ষ্য জি। বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কারেক্টলি কাজ করছে না, ঠিকভাবে কাজ করছে না, কাজ করাতে পারছে না উনি। আমরা দেখতে পাচ্ছি উনি ইতিমধ্যে সংস্কারের কোন কোন জায়গায় সংস্কার উনি এমবিআর ভাঙছেন, দেখেন ওই জায়গায় দেওবত রায়ের মতো লোক বলছে যে এটা ঠিক হয় নাই। আচ্ছা, এরকম অনেক কাজ করছেন যেগুলি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, সমস্যাটাকে জটিল করছেন। এবং জটিল করার থেকে যদি বিরত না থাকেন, যদি উনি সত্যি সত্যি মনে করেন যে না, এটা রেগুলার গভর্নমেন্ট, নিয়মিত সরকার যেটা করে আমাকে তাই করতে হবে, তাহলে আমি মনে করবো হিজ লিভিং ইন ফুল অফ প্যারাডাইস। উনি বোকার সঙ্গে বাস করছেন। বাংলাদেশের মানুষ, এদের সহ্য যেমন আছে, ধৈর্য যেমন আছে, আবার সময়ের এখনই বিস্ফোরিত হতে পারে। সেই জায়গাটা উনি খেয়াল রাখতেছেন না। আপনার পক্ষ থেকে বলা হচ্ছে, অনেক আপনি উস্কানি দিচ্ছে, বলছে আপনি মনোনীত, না না না। একটা মনোনীত গভর্নমেন্ট, যেমন ধরেন মনোনীত গভর্নমেন্টও যা ইচ্ছা তাই করতে পারে না। সার্বভৌমতার মালিক আমরা বলি সার্বভৌম সংসদ না, জনগণ। এবং যে কারণে জনগণের রাইট থাকে যে কোনো গভর্নমেন্ট উচ্ছেদ করার, অভ্যুত্থান করার, বিপ্লব করার। আমি মনে করি বাংলাদেশের জনগণ অবশ্যই সার্বভৌমতার মালিক, এবং জনগণ যদি বুঝিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভাববার সময় আছে, তাহলে কিন্তু আর ছাড় দেবে না। আপনি জানেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী একটা গ্রেট কনসার্ন, একটা উদ্বিগ্নতা প্রকাশ করেছে তাদের পক্ষে, সত্য তো এইগুলি। এবং জনগণ খুশি হয়েছে এই কথা বলতে, আমরাও আমার দলের পক্ষ থেকে মনে করি ঠিক বলেছে। তাহলে এই জায়গাটা যদি উনি খেয়াল না করতে পারেন, তাহলে আমি মনে করি এই দেশটাকে উনি বিপদের মধ্যে ফেলে দিবেন। এটা হচ্ছে ভয়ঙ্কর খাদের গর্তের কিনার দিয়ে হেঁটে যাওয়ার মতো অবস্থা। ফলে এখনো সময় আছে, কাম ব্যাক টু আওয়ার কমিটমেন্ট। যে অঙ্গীকারটা করেছিলেন জাতির কাছে এই 5ই আগস্ট অভ্যুত্থান হওয়ার পরে, সেই অঙ্গীকারে ফিরে আসলে আমার ধারণা দেশ জাতি মঙ্গল। দ্বিতীয় কথা হচ্ছে, এখানটায় বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশে, আমি যদি সাউথ আফ্রিকাও যাই, সেখানটাও আপনার দেখবেন যে নেলসন ম্যান্ডেলা তার ওয়াইফ কুইনিকে শ্বেতাঙ্গ হত্যা করার কারণে ডিভোর্স করে দিয়েছিল, এবং বহুদিনের সমস্যা সেখানে মিটমাট করেছে। আমাদের দেশ স্বাধীনের পরে রাজাকার সমস্যা ছিল এখানে, হ্যাঁ, বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করতে মত কাজ করেছিলেন বলে মনে করি। শুধুমাত্র তাদের ক্ষমা করেন নাই যাদের নামে রেপ অথবা লুটপাট, অগ্নিসংযোগ, মানুষ হত্যার অভিযোগ ছিল। সেই বিচারটা সম্পন্ন করতে গিয়ে তো আজকে এত কথা হলো, এত কাজ হচ্ছে। আজকে বাংলাদেশে এখানটায় ঠিক আছে, আওয়ামী লীগের এই বিশ্বাসের কারণে আওয়ামী লীগের নেতৃত্ব দায়ী, যারা এটা এটা করেছেন শেখ হাসিনা থেকে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্রামেগঞ্জে সাধারণ সমর্থকরাও এখানটায় একটা মারাত্মক কি বলা যায় যে নিষ্পেষণের শিকার হচ্ছে। একটা 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 সুস্থ সমাজের জন্য এগুলো কখনোই হতে পারে না। আমাদের দেশের উদাহরণ আছে দেশ স্বাধীনের পরে, এবং বাইরের উদাহরণ আছে। ফলে আমি মনে করি বর্তমান সরকারের উচিত হবে একটা নির্বাচন করে দ্রুত এই জায়গা থেকে দেশটাকে রিলিফ দেওয়া। যদি দিতে পারে তাহলেই উনি যথাযথ কাজ করবেন বলে মনে আছে। আর উনি যদি মনে করেন আমি রেগুলার গভর্নমেন্টের মতো আমাকে সব কাজ করতে হবে, তাহলে আমি বলবো উনি সব কাজই করবেন, কিন্তু আসল কাজটাই করতে পারবেন না। আপনার কাছে যে প্রশ্ন দুটো করতে চেয়েছিলাম, তার একটা উত্তর অটোমেটিক্যালি আপনি মানে অলরেডি দিয়ে দিয়েছেন সেনাবাহিনীর সম্পর্কে। যে সেনাবাহিনীর তো অবশ্যই একটা রোল রয়েছে, গুরুত্বপূর্ণ রোল, সেটা তারা করার চেষ্টা করছে তাদের অন্য কোনো ইচ্ছা না থাকলেও। আরেকটি সর্বশেষ যে প্রশ্ন আপনি বলছিলেন যে আহ জনগণ রুখে দাঁড়াবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু জনগণ কতবার রাজপথে নামবে? জনগণ কি বারবার প্রতারিত হচ্ছে না? যে গণঅভ্যুত্থানটি হলো সেখানে তো সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল,
পিছনে কি মেকানিজম ছিল, কি ম্যাটিকুলাস ডিজাইন ছিল, সাধারণ মানুষ জানতো না। কিন্তু সাধারণ মানুষ আওয়ামী লীগের 15 সাড়ে 15 বছরে যে নানান ধরনের অনিয়ম, অত্যাচার, গুম খুন, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কিন্তু জনগণ তো এখন আবার প্রতারিত বোধ করছে। জনগণকে এভাবে প্রতারিত হয়েই যাবে, নাকি এর একটা সমাধান আসবে শেষমেশ? অবশ্যই সমাধান অবশ্যই আসবে, সমাধান অবশ্যই আসবে। কিন্তু না, আমরা বাংলাদেশের সমাজটা, রাষ্ট্র, সমাজ, দেশ জাতি সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা আসলে মানে এখন বলতে দ্বিধা নেই যে 18 কোটি জনগোষ্ঠীর দেশে সত্যিকার নেতৃত্ব, সত্যিকার রাজনীতি, এটা কিন্তু জনগণের আস্থা শুরু থেকেই ছিল, কিন্তু আমরা সেটা প্রেজেন্ট করতে পারি না, উপস্থাপন করতে পারি না। আজকে জনগণ এখানে সবাই মনে করছে ডক্টর ইউনূস সেটা করতে পারবেন, কিন্তু উনি উনি যেভাবে ক্যাবিনেট সাজিয়েছেন সেটা উনি করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ফলে এই ব্যর্থতা বেশি দিন জনগণ সহ্য করবে আমি মনে করি না। এখন সময় আছে, দ্রুত আমার ধারণা এই বিষয়ে যদি সরকার সিদ্ধান্ত নিতে বহির্মুখী করে, আমার ধারণা এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার মতো উত্তপ্ত পরিবেশ তৈরি হয়ে যাবে, যেটা কারোর জন্য কাম্য না। আপনি জানেন এখান থেকে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা অস্থিরতা। কেন? কারণ সরকারের পজিটিভ একটা ডিরেকশন সরকার প্লেস করতে পারে না সামগ্রিক বিষয়ে। ফলে সরকারের এই ক্ষেত্রে নীতি নির্দেশনার ক্ষেত্রে সরকারের মারাত্মক গ্যাপ আছে, মারাত্মক দুর্বলতা আছে। সরকার সেই দুর্বলতা স্বীকার করতে না চায়, বরঞ্চ উল্টা এটা ওই যে পাকিস্তান আমলে আইয়ুব খানের গভর্নমেন্ট, যেমন ওদের ত্রুটি হলে কিন্তু খালি বলতো ভারত করছে, ইন্ডিয়া হিন্দুস্তান বলতো সেই সময়। আর এখন এনারা বলতে যাচ্ছেন ভারতবাদী বর্তমান। এই যে স্লোগান, এই স্লোগান ট্যাবলেট বিক্রি করে গণমানুষের আসলে চিন্তাকে, আশঙ্কাকে বিঘ্নিত করা যাবে না। আমি আহ, সবশেষ প্রশ্ন করে ফেলেছি, তারপর আর একটি সম্পূরক প্রশ্ন না করে পারছি না। এদেশে বিপ্লবের চেষ্টা করা হয়েছিল জাসদের নেতৃত্বে, যদিও সে বিপ্লব সফল হয়নি, প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে। এখন এই গণ অভ্যুত্থানকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করেন, এবং যারা বলছেন ছাত্র সমন্বয়কদের কেউ কেউ, তারা আবার আপনি যে প্রসঙ্গটি তুললেন যে বন্দর বা এনবিআর বা সচিবালয়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, যারা প্রতিবাদ করছে গণতান্ত্রিক উপায়ে, তাদের তো রাইটস আছে, তাদের উপরে বিপ্লব ঘটানো হবে, এই ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বলছেন। আসলে বিপ্লব শব্দটা অর্থ কি তারা বুঝতে পারে? আপনি তো সেই জাসদের সঙ্গেই ফ্রম দ্য বিগিনিং জড়িত রয়েছেন, যেই জাসদ বিপ্লব ঘটাতে চেয়েছিল, আমি বিপ্লব সফল হয়নি, এখন যে বিপ্লব আমি বলা আসলে হচ্ছে। জি। শুনেন, আমাদের সঙ্গে মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা দেশ স্বাধীনতার ক্ষমতায় ছিলাম বঙ্গবন্ধুর সঙ্গে। আমরা ক্ষমতার থেকে মুক্তিযুদ্ধের মধ্যে বেরিয়ে এসে আমরা আলাদা বিকল্প চেষ্টা করি, সত্যি কথা চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হতে পারে, আমরা চেষ্টা করি কিভাবে রাষ্ট্র ক্ষমতা আমূল পরিবর্তন করা যায়। সেটা হয়নি, প্রতিকূল হয়ে গেছে, বঙ্গবন্ধু চিন্তা হয়ে গেছে, এটা বিপ্লবী ঘটনা। আর এখন এরা কিন্তু একটা অভ্যুত্থান করার মধ্যে দিয়ে এরা ক্ষমতা অংশীদার হয়েছে। এবং এই যে এই বয়সে ক্ষমতার অংশীদার, আপনি দেখেন, আমি আপনার ছোট্ট একটা কথা বলে থাকি জাস্ট বোঝার জন্য জনগণকে, দেশবাসীকে। আসিফ মাহমুদের ওই যে তার এপিএস, জি, এপিএস এর নামে মুয়াজ্জেম। দুর্নীতি তদন্ত হচ্ছে, তার 5 তার 5 বছর আটক হয়েছে। আর জি। সেই দেখেন শেখ হাসিনার যে বাসায় গৃহ পরিচালক ছিল না, সে জাহাঙ্গীর বলতে তার নাম। শেখ হাসিনা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে উনি 4 কোটি টাকা নিয়ে পালিয়ে চলে গেছেন, ওনারা ধরতে পারেন নাই। এই গভর্নমেন্টের একটু ইফিসিয়েন্সি এখানটা যে না, এনারা ওই ছেলেটাকে ডিটেন করতে পারছে। কেঁচো খুঁড়তে তো সাপ বের হয়ে যাবে এই কারণে। হাসান মাহমুদ মারা গেছে, আরিফ হাসান সাহেব, উনি খুব সম্মানীয় ব্যক্তি, আপনি জানেন, জি। মরহুম, আল্লাহ বেস্ট নসিব করুন। ওনার যখন মন্ত্রণালয় চেঞ্জ হয়, উনি তখন হাইকোর্টে এসেছিলেন। ওনার কলিগরা, জুনিয়ররা জিজ্ঞেস, স্যার আপনাকে বড় মন্ত্রণালয় থেকে সরিয়ে দিল কেন? বললো আমি তো 1,000 কোটি টাকা সংগ্রহ করে দিতে পারবো না ওদের, সেই কারণে আমাকে চেঞ্জ করে দিই। ওনার কথাই। দেখুন, এখন বলেন কি তার প্রমাণ কি থাকবে? আমি 3-4 জন উকিল আমাকে বলেছি, আর কথা বলেছেন আপনাকে। আজকে এই যে 77 কোটি টাকার যে কিস্তিটা হয়তো বাদ দিতে হলো, নিশ্চয়ই তো ডাল মে কুছ কালা হয়। তাহলে এই ছাত্রদের যারা নেতৃত্ব, তারা তো ইতিমধ্যে শুধু শুধু আমরা তো অভ্যুত্থান সংগঠিত করার পরে ক্ষমতার স্বাদ নিতে চাই না, আমরা জনগণকে স্বাদটা দিতে চেয়েছি। আর জি। এরা ক্ষমতার স্বাদটা নিজে রস আস্বাদন করতেছেন ক্ষমতার। ফলে এদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল কখনোই হবে না। আমাদের ডেডিকেশন পুরো কমপ্লিট রিভার্স। আজকে বাংলাদেশের বর্তমান ইউনূস সাহেব সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন উনি এদেরকে প্রশ্রয় দিয়ে। আপনার উচিত তো, উনার উচিত এই মন্ত্রণালয় পুনর্গঠিত করা, যদি উনি নিরপেক্ষ ভোট দিতে চান অবশ্যই। উনি কেন, ওনার স্পোকসনেস আছে, উনি কেন ওনার পতাকার খবর নাহিদ সাহেবকে দিবেন? কি জন্য দিবেন? নাহিদ সাহেব একটা দলের কি মহা আহ্বায়ক। কনভেনর না সচিব, যে কি কি যেন, হ্যাঁ? কেন আহ্বায়ক। দিবেন? হ্যাঁ, জি। তাহলে, হ্যাঁ, তাহলে আহ্বায়ক।
তাহলে এই যে কাজগুলো করতে শেখ ইনসাফ তো রাজনীতি আমার ধারণা, আমি বলবো যে রাজনীতির ওটাও বোঝার জন্য ওনার সময় লাগবে, কিন্তু কোনো নিয়ম মানছেন না। ওনার তো নিয়ম মানা উচিত। আজকে যে দলটা নাহিদ সাহেবরা দল করবে কোনো আপত্তি নাই, দল করতে পারে, ছাত্ররা আন্দোলন বিপ্লব করতে না, দল করুক ঘোষণাপত্র তৈরি করে জনগণের কাছে দেখলো তো আমরা সহযোগিতা করবো, কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে যাচ্ছে তাকে ব্যবহার করা যায় না। ব্যবহার করলে তার পরিণতি খারাপ হয়, উনি সেটাই করতে যাচ্ছে। এবং এটা এই খারাপ দৃষ্টিটা আমার ধারণা পৃথিবীতে বাংলাদেশে এইবারই প্রথম হলো আর কি। বাংলাদেশে এর আগেও অতীতে অসংখ্য বড় বড় আন্দোলন হয়েছে, এবং যে আপনি জানেন ছাত্ররা যেমন সত্তরের আন্দোলনের পরে 71-এ এই যে মুক্তিযুদ্ধের শুরুতে ইশতেহার পাঠ করা, স্বাধীন বাংলার পতাকা উড়ানো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া, এবং জাতিসংঘ জাতীয় সঙ্গীত গাওয়া, এইসব ছাত্র করেছে। কিন্তু ছাত্ররা ওইভাবে ক্ষমতার দাবিদার হয়নি, আজকে দাবিদার হয়েছে। ফলে এই দাবিদার হওয়ার কারণে আজকে এই ঘটনাগুলি আসছে। রাজনীতির মিনিমাম ব্যাকরণ যদি কেউ না মানে, তাই না, সেক্ষেত্রে বিশৃঙ্খল হতে বাধ্য। বর্তমান সরকার সেটাই করছেন দুর্ভাগ্যের জায়গাতে, এটা অ্যানার্কির জন্ম দিচ্ছেন। আমি আবারও বলবো, আমরা চাই না এই দেশটা অ্যানার্কির মধ্যে যাক। সরকার ফিরে আসুক, চেতনায় ফিরে আসুক, তার তার জি সঙ্গীত ফিরে আসুক, এবং উনি ওনার কাজটা দ্রুত সম্পন্ন করে উনি যান। তারপর যদি থাকতে চান রাজনীতিতে আসুন, নির্বাচন করুন, ভোট করুন, কোনো অসুবিধা নেই তো। আজকে আপনি জানেন প্রশাসনগুলির সমস্ত জায়গায় এই যে সরকার একই কালচার, প্রশাসনের লোকরা কর্তা ব্যক্তিরা এখন বসে, যেমন আওয়ামী লীগকে বলা হতো আমি দিচ্ছি, আমার আন্ডারে 7টা এমপি আছে। এখনো প্রশাসন কর্তা এরকম বলতে চায় যে আমি তো ই করি, বিএনপি করি, বা আমি জামাত করি, বলতে চায়। এলাকাগুলিতে একই রকম প্রবণতা, এবং সেখানটায় আছে আবার এই যে বৈষম্য বিরোধীদের তৎপরতা সমস্ত জায়গায়। ফলে জি এগুলি মঙ্গল আনবে না, দেশটা ক্ষতির জায়গায় নিয়ে যাবে। অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান, আপনাকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আহ অবশ্যই আপনাকে স্যালুট। সবকিছুর বাইরে, সব রাজনীতির ঊর্ধ্বে কিংবা আমরা যেসব আলোচনা করছি উত্তেজনা, যে অচল অবস্থা, সবকিছুর বাইরে আপনারা মুক্তিযোদ্ধারা যারা আছেন এখনো পর্যন্ত, যে কজন বেঁচে, নিশ্চয়ই সবকিছুর ঊর্ধ্বে আপনাদের প্রতি আমাদের